হ্যাঁ গাইস, কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। উদ্দেশ্য যশোর। তো যশোর উদ্দেশ্য কেন আর সাথে কে কে আছে সব কিছুই বলবো, তবে আগে ঢাকার জ্যামটা পার হই, কারণ আমাদের বের হতে একটু দেরি হয়ে গেছে। এখন অলরেডি 7টা 26 বাজে। তো ঠিক আছে, এই ঢাকার জ্যামজটের ভিতর থেকে বের হয়ে দেন সব কিছু শেয়ার করতেছি। চলেন আগানো যাক। ওকে, মোটামুটি একটু ফাঁকা জায়গায় আসছি। জ্যাম যে নাই তা না, সামনেও জ্যাম আছে হালকা পাতলা, হলুদ আর কি, ম্যাপে যেটা দেখাচ্ছে। হচ্ছে যশোর থেকে আমি যাব বরিশালে। তো যশোরে আগেও কেন যাচ্ছি সেটা বলি। যশোরে যাচ্ছি হচ্ছে আমি যে সার্ভিস সেন্টারে বসি, যেখানে আমার অফিস। পার্স কিনতে আমরা যাচ্ছি আজকে 3 জন। আমি, সামনে হচ্ছে সুজুকি জিক্সার SF নিয়ে আছে লেমন ভাই, পিছনে আছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান ডুয়েল চ্যানেল ABS নিয়ে ফয়সাল ভাই। তো RTR কমন ব্যাপার। তো 3 জন পাটুরিয়া হয়ে যাচ্ছি। সব থেকে মজার ব্যাপার, আমি RTR নিয়ে এই রাস্তায় আর আগে আসি না, এটাই আমার প্রথমবার। পাটুরিয়া হয়ে যাব, কারণ মাওয়া হয়ে ফেরি বন্ধ। যদিও আমরা মাওয়া হয়ে যাইতে চাইছিলাম শুধুমাত্র রাস্তাটার জন্য, এক রাস্তা নিরিবিলি যাব, কিন্তু এখন সিদ্ধান্ত পরিবর্তন করে ওদিকে যেহেতু ফেরি বন্ধ তাই এদিক দিয়ে যাচ্ছি। এই যে ফয়সাল ভাই উঠে গেল সামনে। তো চলুন, এখন হচ্ছে আসলে কথা বলার সময় না, এখন হচ্ছে চালানোর সময়, কারণ অলরেডি আমরা দেরি করে ফেলছি বের হইতে। এখন যদি রাস্তা একটু আগাতে না পারি, পরবর্তীতে অনেক টাইম লম্বা হয়ে যাবে। আমার নতুন জ্যাকেট দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো নতুন জ্যাকেটটা কিনে ফেলছি। এই জ্যাকেটটা সম্পর্কে পরে বিস্তারিত বলবো নি। ভালো একটা জ্যাকেট, পরে মজা পাচ্ছি, আর ফিডব্যাক কেমন সেটাও জানাবো নি। আপাতত মজা পাচ্ছি আর কি, এটা প্রথম ট্যুর তো। ওকে, তো চলুন আগানো যাক। রাস্তা খুব বিজি রাস্তা পার হই, ভালো জায়গায় যাই, একটু রিল্যাক্স হই, রাস্তা কমিয়ে নেই। দেন দেখছেন কি একটা ব্রেকিং মারলাম। সাভারের রাস্তায় জ্যাম থাকে এইটা জানতাম, যেহেতু অনেক ইন্ডাস্ট্রি আছে, বাট এত সকাল সকাল যে এত জ্যাম পড়ে সেই অভিজ্ঞতাটা আগে ছিল না, থাকলেও মনে ছিল না। যেহেতু অনেক দিন পরে এই পাটুরিয়ার রাস্তায় যাচ্ছি। মোবাইল হোল্ডারে মোবাইল ব্যবহার করবেন, কিন্তু সবসময় না। অনেকে দেখা যায় হাইওয়েতে ট্যুর করতেও মোবাইল হোল্ডারে মোবাইল লাগিয়ে রাখে, এটা হচ্ছে বিপজ্জনক। আমি যেমন জ্যামের ভিতরে আসলে কোন দিক দিয়ে বের হবো রাস্তা চিনতেছিলাম না, 2-3 জন ছিলাম, যার কারণে মোবাইল হোল্ডার বের করে ম্যাপ বের করে রাখছিলাম। কিন্তু ঘটনা হলো এখন আমরা হাইওয়েতে চলে আসছি, এক রাস্তা। এখন যদি মোবাইলটা এখানে রাখি, গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে একটা কল আসলে দেখা যাবে মনোযোগটা আমার মোবাইলের দিক চলে গেছে। তো এটা হচ্ছে বিপজ্জনক। অথবা আপনি বারবার হাইওয়েতে দেখলেন, হাইওয়েতে যে উচ্চ স্পিডে যখন চালাবেন, এক নজরে মোবাইলের দিক তাকাতে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে মোবাইল খুলে ফেলানোই ভালো এখান থেকে, অথবা স্ক্রিন অফ করে রাখা এবং কল যাতে না আসে এর জন্য ফ্লাইট মোড দিয়ে রাখা। সাভারের সৌন্দর্য অতুলনীয়, কিন্তু বর্তমানে কারখানা করে বিভিন্ন রকম আস্তে আস্তে সৌন্দর্যটা যদিও নষ্ট হয়ে যাচ্ছে, বাট অসাধারণ। এদিকে আসলে পরিবেশ দেখলেই মন ভালো হয়ে যায়। আমরা ঢাকা থেকে আমি দেখছিলাম 73 কিলোমিটার যে রুট ধরে আসছি পাটুরিয়া, এখনও 50 কিলোমিটার বাকি। তাইলে বুঝেন এতক্ষণ বসে, আপনারা বুঝবেন কেমনি, আমি তার ভিডিও অতক্ষণ করি নাই, অনেকক্ষণ বসে মাত্র এই 20 কিলোমিটার জায়গা, 23 কিলোমিটার জায়গা আসলাম। এখনও 50 কিলোমিটার আছে, মানে নবীনগর পার হয়ে কেবল এদিকে আসলাম বেশ কিছু দূর। এই হচ্ছে অবস্থা। তবে এখন বেশি সময় লাগবে না, এখন ওইরকম বড় জ্যাম নাই। ছোটো ছোটো এই যে বাজারগুলোতে শুধুমাত্র যে হালকা পাতলা জ্যাম, ইয়েলো জ্যাম, বাট বড় জ্যাম পার হয়ে চলে আসছি অলরেডি। সাভার পর্যন্তই ছিল, নবীনগরের আগ পর্যন্ত। আর গ্রুপ রাইডের ক্ষেত্রে আপনাদের একটা সতর্কবাণী দিয়ে দিই, যদিও গ্রুপ রাইডিং করার নিয়ম নিয়ে আমি একটা ভিডিও বানাবো, বাট এখন যেহেতু মনে পড়ছে সেই ইনফরমেশনটা দিয়ে দেই। সেটা হচ্ছে গ্রুপ রাইডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দূরত্ব বজায় রাখা। একটা গাড়ির সাথে অনেক সময় লেগে চালাই আমরা, যে আরে গ্রুপ রাইড করতেছি, গ্রুপ মানে যে সাথে সাথে লেগে থাকবো তা কিন্তু না, সবসময় দূরত্ব বজায় রাখবেন। তো এই দূরত্ব বজায় রাখার মিনিমাম 200 মিটার, সাধারণত একটা গাড়ি থেকে 100 মিটার দূরত্ব থাকার কথা, কিন্তু আপনারা সকলে 200 মিটার দূরত্ব রাখবেন মিনিমাম একজন আরেকজন থেকে। এবং সামনের জন যখন রাইড করবে অবশ্যই আপনি তার এই সাইডে অথবা এই সাইডে, অর্থাৎ গ্রুপে যদি 5 জন রাইড করেন, একজন এই পাশে, একজন এই পাশে, একজন এই পাশে, মানে আপনার সামনেটা যেন ক্লিয়ার থাকে। অনেক সময় দেখা যায় যে কি এরকম পিছনে সোজাসুজি রাখে, তাতে হয় কি সামনে যদি কোনো বিট বা ভাঙাচোরা বা কিছু থাকে, সামনের জন ব্রেক করে কিন্তু পিছনের জন বুঝতে পারে না, গিয়ে ধারাম করে মেরে দেয়। আর একটা ব্যাপার, এই গ্রুপ রাইড করার ক্ষেত্রে দূরত্ব যেমন বজায় রাখবেন, এরকম জিগজ্যাগ পদ্ধতি অবলম্বন করবেন। প্লাস আপনার সামনে যে রাইডার থাকবে, ধরেন সামনে একটা স্পিড ব্রেকার ভাঙা, উল্টা পথে গাড়ির জন্য অন্য সংকেত, বাট ভাঙা বা স্পিড ব্রেকারের জন্য আপনার বাম পাটা নামিয়ে দিবেন। যেমন এই যে বাম পাটা হালকা, আপনাকে মাটিতে নামাতে হবে না, বাট হালকা করে নামিয়ে দিবেন। তাহলে পিছনের রাইডার বুঝবে যে সামনে ভাঙা বা একটা কিছু আছে, গাড়ি স্লো করতে হবে বা ব্রেক করতে হবে। এটা সাধারণত স্পিড ব্রেকার ভাঙা
বা ব্রেক, একদম ডাইরেক্ট ব্রেক করে দাঁড়িয়ে যেতে হবে, এই সব জায়গাগুলোতে এই সংকেতটা দেওয়া হয়। যদিও এক ক্ষেত্রে আরও অনেক অনেক সংকেত আছে, বললামই তো, ওইগুলো নিয়ে ভিডিও বানিয়ে দেবো আমি একটা, যে গ্রুপ রাইড করার পদ্ধতিগুলো কী কী। বাট এই দুইটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ ছিল, এর জন্য আগে এই দুইটা বলে রাখলাম। এই যে দেখেন, একটা আর একটাকে ওভারটেক করতে যায়, এই অবস্থায় যদি আপনি কাছাকাছি থাকেন, সামনের জোর ব্রেক করলেও আপনি যদি সঠিক দূরত্বে ব্রেক না করতে পারেন, তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সবসময় দুইটা বিষয় একটু মাথায় রাখবেন যারা গ্রুপ রাইড করেন, আর অনেকে তো অনেক আগে থেকেই জানেন। রে বাবা রে বাবা, তেল পরিমাণ জায়গা নাই, 2 নং ফেরিঘাট। ঝামেলা হয়েছে, বন্ধ তো স্রোতের কারণে, ওই কি বলে মাওয়া, সব গাড়ির চাপ এই দিক দিয়ে পড়ছে, যা বুঝতেছি। ওরে ঘটনা, ট্রাক উঠতেছে। যেমনে হোক আমাদের তো উঠতেই হবে ফেরিতে, তাহলে তো যন্ত্রণার শেষ থাকবে না। ফেরি চলে আসছে, প্রচুর স্রোত ছিল এবং প্রচুর ঢেউ ছিল, একদম আমার প্যান্ট ট্যান্ট সব কিছু ভিজে গেছে, এই পর্যন্ত পানি উঠে, দেখতেই পাচ্ছেন পানির ছিটা। আর এই ফেরি তো মাওয়ার মতো অত সময় নেয় না, যার কারণে আর এখানে খাওয়া হয় না, আর খাওয়ার ব্যবস্থাও নাই, ফেরি খুব ছোট, যার কারণে এখন আমরা এপার আসলাম। এপারে এসে আমরা এখন উঠবো, উঠে দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো আগে, তারপরে আবার স্টার্ট করব আমাদের জার্নি। আপনার লোক গন্তব্য কই? বাগেরহাটে। ও আচ্ছা আচ্ছা, এই ফেরির জন্য দিক থেকে আসছেন। আচ্ছা যাইয়েন তাইলে ওইখানে। হ্যাঁ, ঠিকানা তো পাইছেন, কার্ড পাইছেন? আচ্ছা। ফেরিঘাট থেকে উঠে এখানে এই যে খুব সুন্দর খিচুড়ি, আলু ভর্তা, এগুলো দিয়ে খাইলাম। আর এই হচ্ছে আমাদের বাইক। আর এখন হচ্ছে আসলে যে রাস্তা, তাতে টানার রাস্তা নাই, ঠান্ডা মাথায় যাইতে হবে, 50, 60, 70 এরকম স্পিডে যাব। আর এই রাস্তাতে ঘন ঘন নাকি স্পিড ব্রেকার আছে। যাই হোক, আগাইতে থাকি। রাস্তাটা পরিবেশ সুন্দর দেখতে পাচ্ছেন, সমস্যা হচ্ছে এই রাস্তাটা এত ব্যস্ত, মানে বলে বোঝানোর মতো না। সকলে যে যার গতি নিয়ে চালাচ্ছে, খুবই ব্যস্ত রাস্তা, আর প্রচুর স্পিড ব্রেকার। এইটুকু জায়গায় আসলাম, আমি গুনছি এখন পর্যন্ত 6 কিলোমিটারে না 7 কিলোমিটারে 18টা স্পিড ব্রেকার অলরেডি গুনে ফেলছি। এখন আমার টার্গেট হচ্ছে এত স্পিড ব্রেকার যেহেতু পুরোটা গুনবো, দেখি কতগুলো স্পিড ব্রেকার এই রাস্তায় আছে। একটা হাইওয়ের মাঝে কীরকম স্পিড ব্রেকার, মানে এত খারাপ লাগে, বারবার গাড়ির গতি স্লো করতে হয়, এগুলো তো আর জোরে মারা যায় না, তাহলে কোমর ব্যথা হয়ে যাবে। আমরা এখন আছি হচ্ছে মধুখালী, আর যেহেতু 3 জন আসছি, আমরা আসলে ওইরকম রাস্তায় রাস্তায় ব্রেক দেই না, যার কারণে হচ্ছে বিভিন্ন জায়গায় থামা হয় নাই, আর এর জন্য কথা বলা হয় নাই। তবে এখন একটু রেস্ট করতেছি, আর আমরা ভালোই আসছি, 4 ঘন্টায় প্রায় 150 কিলোমিটার মতো চালাইছি, তার উপর আবার ফেরি ছিল। যাই হোক, এখন হাইওয়ের একটু ঠান্ডা বাতাস খাচ্ছি। আর সবথেকে মজার ব্যাপার, আজকের আবহাওয়াটা ভালো ছিল, না আছে বৃষ্টি, না আছে কড়া রোদ, যে আবহাওয়াটা আছে ন্যাচারাল একটা আবহাওয়া। ঠিক আছে, তো আগাইতে থাকি। লিমন ভাই, ফয়সাল ভাই তো অনেকবার দেখছে, আপনারা কেউ দেখে নাই, আমি খালি বলছি যে এটা হচ্ছে লিমন ভাই। ঠিক আছে, এটা হচ্ছে লিমন ভাই, লিমন ভাই হচ্ছে জিক্সার। এতক্ষণ বলতেছিলাম ক্যামেরায় যার কথা। তো ঠিক আছে, চলেন আগাইতে থাকি, তারপরে কথা হচ্ছে আবার। আজকে আবহাওয়াটা জোস, আবহাওয়া জোস বলছি তো, এক্সের ভালো। আমরা আছি এখন গোয়ালন্দ মোড়, কিন্তু এখান থেকে রাস্তা আউলাই ফেলছি আমি, সেটা হচ্ছে আমি না, ফয়সাল ভাই আউলাই ফেলছে। এখান থেকে যাইতে হবে হচ্ছে আমাদের হাতের বাম দিকে, ডান দিকে ঢুকলে হবে না। ও, রাজবাড়ির মোড় মনে করছেন? দৌলতদিয়া ফেরিঘাট থেকে রাজবাড়ির মোড় পর্যন্ত আসলাম, 38টা স্পিড ব্রেকার ছিল। বলেন কার সহ্য হয়? কয় কিলোমিটার রাস্তা হিসাব নাই, বাট এইটুকু রাস্তার ভিতরে 38টা স্পিড ব্রেকার, মানে কোমর ধরে গেছে গাড়ি ব্রেক করতে করতে আর স্পিড ব্রেকার পার হইতে হইতে। এই যে একটা কেবল 39, এই যে সামনে আর একটা 40। গুনতে থাকবো, দেখি কতগুলো পরে।
অসাধারণ সুন্দর রাস্তা, চালাইয়াও ভালো লাগতেছে। বাট গতি উঠাইলে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমার গোপুরো 9 লাগানো তো হেলমেট মাউন্টে, প্রচণ্ড ভারী মনে হচ্ছে। বাতাসে হেলমেট এইভাবে একবার এরকম করতেছে। আমার গোপুরো যে 5টা লাগানো ছিল তখন এই সমস্যাটা করতো না। 5 তো কত ছোট, বাট 9 অনেক বড়, যার কারণে উচ্চ গতিতে 9-এ প্রবলেম করতেছে। এটা হচ্ছে গড়াই সেতু। এটাকেই কি কুমারখালী ব্রিজ তো এটা না। পিছনে লেখা দেখলাম সাইনবোর্ডে গড়াই সেতু। গড়াই সেতু যেহেতু লেখা, এরকম একটা ব্রিজ আছে না, সবাই ছবি পোস্ট করে, কুমারখালী ব্রিজ, এটার মতোই তো দেখতে নাকি। অসাধারণ সুন্দর একটা জায়গা, অসাধারণ। হ্যাঁ, ব্রিজের ইয়াগুলা সুন্দর লাগতেছে অনেক। স্বাগতম মাগুরা জেলা। একটু পরে এই যে ঢুকে যাব মাগুরার ভিতরে। এই যে মাগুরা জেলার ভিতরে পদার্পণ করলাম। আমরা এখন হাইওয়ের পাশে ছোট্ট একটা দোকানে চা খাচ্ছি। এটা হচ্ছে রামনগর হাইওয়ে থানা। খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর রাস্তা, সুন্দর বাতাস, আর সাথে সুন্দর রং চা। এখানে চাটা খাওয়ার পর্ব শেষ করে আবার একটা টান শুরু হবে। জোস জোস লাগতেছে রাস্তাটা, গাছে ঘেরা, আর এইখানে সবুজ মাঠ, সবুজ আর সবুজ, ডানে সবুজ, বামে সবুজ, উপরে সবুজ, একটু জায়গা পিচ করা, তারপরে আবার সাইডেও সবুজ। আসলে সবুজ চোখের যে ক্ষুধা সেটা মিটাইয়ে দেয়। যেমন ভ্রমণ মনের ক্ষুধা মিটায়, সেরকম সবুজ রংটা চোখের ক্ষুধা মিটায়। ভালোই লাগে। এর জন্য পাহাড় ভালো লাগে একটা কারণে, পাহাড়ে গেলে শুধু সবুজ দেখা যায়। ধানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। আকাশে প্রচুর মেঘ, মানে এমন মেঘ যে এখনই বৃষ্টি নামতে পারে। যশোর কিন্তু খুব বেশি দূর নয়, মাত্র 30 কিলোমিটারের মতো আছে। বাট আমি চাচ্ছিলাম বৃষ্টি হওয়ার আগে যদি ওইখানে পৌঁছাইতে পারতাম তাইলে ভালো হইতো। বাট এই ফাঁকা রাস্তায় বৃষ্টি নামলে বৃষ্টির ভিতরে ভিজতে হবে, আমার নতুন জ্যাকেট ভিজে একাকার হয়ে যাবে, সেই টেনশনের ভিতরে আছি। মানে এমন অবস্থা, মহামারী। ওই দিকটার মেঘটা দেখেন আর এই দিকটা দেখেন, তাইলেই বুঝবেন। মানে আমার মাথার উপরে পুরাটাই কালো মেঘ। এখান থেকে যশোর আর 24 কিলোমিটার বাকি আছে। ভাবছিলাম যে পৌঁছাই যাব, কিন্তু যে ম্যাক আর পারলাম না, সেই আকারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে লেমন ভাইয়ের গাড়ি, আর ওই যে আমারটা। যদিও আমার বাইকের পিছনে যে ব্যাগ আছে, ব্যাগটা হচ্ছে রেইনকোট, মানে রেইন কাভার দিয়ে ব্যাগ ঢাকা আছে, বৃষ্টিতে সমস্যা নাই। আর আমার যে জ্যাকেটটা আছে, জ্যাকেটটা ভিজবে, কিন্তু এই জ্যাকেটটার সাথে আমি একটা জিনিস ফ্রি পাইছি, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে এই জিনিসটা, এটা দেখতে হচ্ছে পাতলা উইন্ডবেকারের মতন, কিন্তু এটা হচ্ছে জ্যাকেটের পিছে একটা, এই যে চেনটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে থাকে। তো এটা দেখতে পাতলা, কিন্তু এটা হচ্ছে 100% রেইনকোট। আর ফয়সাল ভাই মেবি হচ্ছে আরও সামনে চলে গেছে, উনি আমাদের ছাড়াই আরও আগে গেছে, হয়তো বা কোনো জায়গায় আছড়া ঠাসড়া নিছে। তো অপেক্ষা করি বৃষ্টির জন্য, বৃষ্টি থামলে আবার রওনা করব। বৃষ্টিতে চালানোর একটা মুড লাগে আলাদা, কিন্তু আজকে তো একদম ভালো আবহাওয়ায় বের হয়েছিলাম। কাদা বৃষ্টিতে চালাইতে মুড আনতে হবে আবার। স্টিল ব্রিজ। আমার এই জিনিসটা ঝুনঝুন করে শব্দ করতেছে, যার কারণে হয়তো বা আপনারা সারা ভিডিওতে এই টুনটুন একটা শব্দ পাবেন। এখানটা রাবার পেঁচাই রাখতে হবে, এটা আসলে টাইট দিলেও শব্দ করে ভাইব্রেশনে।
আর রাস্তা প্রচণ্ড ভিজা, যার কারণে একটু দূরত্ব বজায় রেখে রাইড করতেছি। দূরত্ব বজায় রাখার দুইটা সুবিধা আছে। একটা হচ্ছে ব্রেক করার মতো পর্যাপ্ত জায়গা পাবো, দ্বিতীয়টা হচ্ছে ওই পিছনের গাড়ির যে দেখেন একটু বৃষ্টিতেই ডাল ভেঙে পড়ে আছে রাস্তার মধ্যে। আর একটা সুবিধা হচ্ছে যে পিছনের গাড়িতে চাকায় ছেড়ার পরে যে ময়লাটা, সেইটা যেতে যেতে গতিতে গিয়ে ওই পুরো ময়লাটা আমার খেতে হয়। হেলমেটের ভাইজারে গাড়িতে সব জায়গা লাগে, এর জন্য গাড়ির কাছাকাছি না থাকাই ভালো, হয় দূরে থাকতে হবে নাহলে ওভারটেক করতে হবে। বাহ, খুবই ভালো লাগছে। এই মনে হয় বাপ বেটি, বাপেও হেলমেট পরে বাইক চালাচ্ছে, ছোট মেয়েটাকেও সুন্দর একটা ছোট হেলমেট কিনে দিছে, মানে ওর মাথার সাইজে হয় এরকম একটা হেলমেট। এরকম সচেতনতা আমাদের সারা দেশে ছড়িয়ে যাবে সেই প্রত্যাশাই করছি। কিন্তু কষ্টটা তখনই লাগে যখন দেখি দামি দামি বাইক চালানোর পরেও অনেকে হেলমেট পরে না। খুব ভালো লাগছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। খুব সুন্দর, দুজনই হেলমেট পরছে। যশোরের গন্ধ অলরেডি নাকে লাগা শুরু করছে। মজা করলাম আর কি। যে কোনো জায়গায় একটা গেলে আপনি ঢুকে গেলে একটা আভাস থাকে না অন্যরকম, যে এই জায়গা পৌঁছে গেছি। ঠিক সেরকম যশোরের ভিতর ঢুকে গেছি। আমরা এখন আসছি ঝিকরগাছা থানায়, কারণ ফয়সাল ভাইয়ের এক ভাই আছে এখানে, তার সাথে দেখা করব, দেন হচ্ছে আমরা আমাদের কাজে যাব। তো আগে বাইক টেক রেখে আসি, দেন ওনার সাথে দেখা করব, তারপরে আবার ওই যেখান থেকে দেখাইলেন আমাদের ওইখানে ফেরত যাইতে হবে না, ওদিক থেকে আরএন রোড। ও আচ্ছা, আর এটা তো যশোর থানার বাইরে, এটা তো যশোর না। এই তো এটা দুই থানা। ও দুই থানা না, যশোর থানা আর ঝিকরগাছা থানা। ঝিকরগাছা থানা থেকে আমরা বের হইলাম। এইখানে মুসলিম টি হাউস নামে একটা হোটেল আছে, যদিও টি হাউস কিন্তু দুপুরের খাবারও আছে, এখানেই খাইলাম। আর এখানে যে ওসি স্যার আছে উনি হচ্ছে ফয়সাল ভাইয়ের ভাই হয়, তো ওনার সাথে আসছে যেহেতু এতদিন পরে একটু দেখা সাক্ষাৎ করে গেল। আর এইবার আমি দিক পাইছি, এটা হচ্ছে সেই বেনাপোল রোড, এইদিকে চলে গেছে বেনাপোল, আর এটা হচ্ছে ঝিকরগাছা থানা। তো আমরা এখন এই ঝিকরগাছা থানা পেরিয়ে আবার যাব আরএন রোডে, যশোরের আরএন রোড। ও বাবা, এই সেফটি গার্ডটা টাইট করে ফেলছি মনে হয়, পায়ে লাগতেছে, কেমন যেন শান্তি পেতেছি না। ঘটনা হলো সিলেট তো দুইটায় পৌঁছাইলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে আরএন রোডে আসলাম পার্সের দোকানগুলোতে। কিন্তু দুঃখের বিষয় আজকে এই যে মার্কেটের কোনো একজন লোক মারা গেছে, যার কারণে সকলে মার্কেট বন্ধ করে দিয়েছে। মার্কেট দু একটা দোকান খোলা পাইছিলাম, তো তাও বলছে যে ভাই এখন বন্ধ করে দিব আমরা, তার কারণে আমরা আর যে পার্টসগুলো দেখতে আসছি সেগুলো দেখতে পারি নাই। এখন আমরা হোটেল মণিহারে উঠছি, এটা হচ্ছে আরএন রোডের পাশেই। এখানে যেটা স্কুল দেখা যাচ্ছে, স্কুল মাঠ আছে, স্কুলটার নাম জানি না কারণ এখনও দেখি নাই। আর আমরা এখানে দুইটা রুম নিয়েছি, যেহেতু এই যে এটা লক করা 410, এখানে ফয়সাল ভাই আছে, আর আমি আর লিমন ভাই হচ্ছে এই পাশের রুমটা, এই যে 411, এই যে হচ্ছে ফয়সাল ভাই আর লিমন ভাই, সবটা। কিন্তু ঘটনা হলো এই যে দেখতে পাচ্ছেন, আমরা আসলে ভালোই আসছিলাম, বেশ শুকনো অবস্থায় আসছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই সিলেটে ঢোকার কাছাকাছি যে বৃষ্টিটা হলো না, বৃষ্টিটা হচ্ছে একদম সব কিছু ময়লা করে দিছে। এছাড়া বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিলাম। যাই হোক, তো মোটামুটি একটা, এই যে এখন আবার বৃষ্টি নামতেছে, যে দেখেন এই যে বৃষ্টি পড়তেছে। যাই হোক, আমরা চলে আসছি, এখন আর ঝামেলা নাই, যেহেতু এখন রেস্ট করব, ঘুমাবো। তারপরে আগামীকালকে সকাল 10টার দিকে যেহেতু মার্কেট খুলবে, 10টার পরবর্তীতে আমরা আবার কাজকর্ম শেষ করব। আশা করি দুপুরের ভিতরে শেষ হয়ে যাবে, 2টার ভিতরে। যদি দুপুরের ভিতরে শেষ হয়ে গেলে আমি এখান থেকে হয়তো বরিশালের পথে রওনা করব, ফয়সাল ভাই লিমন ভাই বা ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। আর আজকের ব্লগটা ওইভাবে সাজাইতে পারি না, যেহেতু একটা কাজে আসছিলাম, আসলে ব্লগ সাজানোর মতো সুযোগ পাই নাই। চেষ্টা করব আগামীকালকের যে ব্লগ সেটা সুন্দর করে সাজানোর, বরিশাল যাওয়ার ব্লগটা। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।